আদালত চত্বরে ওঠানামা করার সময় ঠিক এমনভাবেই কাঁধে ভর দিয়ে আহত অবস্থায় দেখা যেত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশেই তার উপর করা হতো। নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত 2টা বাজে ফোন দিলে 2 লক্ষ লোক এসে পড়ে, তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য 2 জন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত। তাই এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখায়েন না। খুনি হাসিনার বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা সুপ্রিয় দর্শক শ্রোতা, একে একে দুইটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ আপনারা শুরু থেকে দেখেছেন। এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সেই সাবেক সংসদ সদস্য যে নাকি বাংলাদেশের চট্টগ্রামের একজন টাইগার ছিল এবং সাবেক সংসদ সদস্য যেখানে কি সাহসী নেতার নামে পরিচিত ছিল, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, ইনাকে চেনেন না এমন কোনো লোক হয়তো নাই। প্রিয় দর্শক, এই সাহসী নেতাকে কিভাবে দুনিয়া থেকে একদম চির বিদায় করে দিয়েছিল আমাদের সাবেক সেই সরকার শেখ হাসিনা, তারই পরিকল্পনায় সেই সাহসী নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে চিরদিনের মতো নিঃশেষ করে দেওয়া হয়েছিল। দর্শক শ্রোতা, একে একে দুইটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইছি, আর এই দুইটা ভিডিও ক্লিপ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য বের হয়ে এসেছে এই সেই সাবেক সাহসী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নামে। কেনই বা তাকে একদম চিরদিনের মতো ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছিল? কি এমন ভুল ছিল তার? হয়তো অনেকেরই অজানা রয়েছে, সেই অজানা ঘটনাগুলো আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। দর্শক শ্রোতা, এই ভিডিওটি যারা দেখার জন্য ক্লিক করছেনই, একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে আপনার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক শ্রোতা, আমাদের সেই সাহসী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকে কেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? কেনই বা ওনাকে এত জেল জরিমানা করা হয়েছিল? কি ওনার অপরাধ ছিল? শুধু কি উনি বিএনপির নেতা ছিল সেই জন্য, না অন্য কোনো কারণ ছিল? প্রিয় দর্শক, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের নিউজ পাওয়া যাচ্ছে। এটাই পাওয়া গেছে, বিভিন্ন মানুষের মুখ থেকে জানা গেছে যে এই সাবেক সাহসী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর নাকি শেখ হাসিনা আলাদা আক্রোশ ছিল। সেই আক্রোশ মেটানোর জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে চিরবিদায় করা হয়েছে। দর্শক শ্রোতা, আরও একটি ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন 5 আগস্টের পরে ছাত্র জনতার বিভিন্ন জায়গার যে মহড়া দিছিল, বিশেষ করে নারায়ণগঞ্জের শামীম ওসমানের বাড়ি ভাঙার সময় একটা মানুষ পাওয়া যায় নাই যে সেই শামীম ওসমানের বাড়িটা রক্ষা করার জন্য। সে কথাটাই বলছিল এই সাহসী ছাত্র জনতা। কি কথা, কি হয়েছিল সেদিন রাতে, যেটা এখন বলতেছে। দর্শক শ্রোতা, উনি কথাই বলছিল ছাত্র জনতা, ছাত্র নেতারা, যে এই নারায়ণগঞ্জে এক লোক বলেছিল যে কোনো সময় ডাক দিলে 2 লক্ষ লোক আসবে, অথচ তার বাড়ি গ্রিল খোলার সময় একজন লোক পাওয়া যায় নাই। দর্শক, কতটুকু সত্য এবং মিথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবো। এবং আরও একটি কথা বলেছিল সেই ছাত্র নেতারা, যে বাংলাদেশে যে জনগণ 17 বছর ধরে ভোটের অধিকার পায় নাই, সেই জনগণই এখন চাচ্ছে যে ভোট এই বাংলাদেশে না হোক, আগে দেশ সংস্কার করা হোক। দর্শক, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। তো চলুন আর বেশি কথা না বাড়ায় সেখানে আদালত চত্বরে ওঠানামা করার সময় ঠিক এমনভাবেই কাঁধে ভর দিয়ে আহত অবস্থায় দেখা যেত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশেই তার উপর করা হতো এমন অমানবিক নির্যাতন। বরং ব্যক্তিগত আক্রোশের জেরে মিথ্যা অভিযোগ এনে বিএনপির এই সাহসী নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন হাসিনা, যে কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মৃত্যুদণ্ড বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক হিসেবেই রয়ে গেছে। ওই এলাকার মানুষ তো আমরা যুদ্ধাপরাধী মনে করে না। এখন টঙ্গিপাড়া থেকে যদি এলান দাও যে কি যুদ্ধ অপরাধী,
তো দাও, অসুবিধা কি আছে? সাল 2010 সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয় রাজধানীর বনানী থেকে। এরপর থেকেই তার উপর চলে অমানসিক নির্যাতন। গ্রেফতারের পূর্ব মুহূর্ত এবং গ্রেফতারের পরসহ কারাবাসের বেশিরভাগ সময়ই তিনি হতে থাকেন ভয়াবহ নির্যাতনের শিকার। অভিযোগ আছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিবস্ত্র করে বর্বর কায়দায় নির্যাতন চালানো হয়েছিল, এমনকি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। এমনটাই জানিয়েছিলেন তার আইনজীবী। নির্যাতনে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে দ্রুত তাকে পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আদালতে হাজির করার সময়ও তার নাক দিয়ে ঝরছিল রক্ত, যে ছবি এখনো ভাইরাল নেট দুনিয়ায়। যে সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমা চাইবেন এবং কোনো পাগলও বিশ্বাস করবে না এই গভর্নমেন্ট ক্ষমা করবে। আর এই নির্যাতনের মাঝে কারাগার এবং আদালত পাড়ায় হাসিনা আঁকছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পৈশাচিক নকশা। অভিযোগ আছে মানবতা বিরোধী অপরাধের দায়ে এই নির্ভীক নেতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য 100 জনের একটা তালিকা জমা দেওয়া হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার কোর্টচালে কারো সাক্ষ্যই গ্রহণ করা হয়নি সে সময়। ফাঁসির 4 ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না সেদিনই তাকে পাড়ি জমাতে হবে পরপারে। পরিবার যখন শেষবারের মতো দেখা করতে যায় তখনই তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন। তার হাতে সময় আছে আর মাত্র 4 ঘন্টা। এরপর তিনি পরিবারকে জানান তার ইচ্ছা রাঙ্গুনিয়াতেই হবে তার কবর। শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা আর তার পেটোয়া আওয়ামী বাহিনী সেটিও হতে দেয়নি। তার লাশ কবর দেয়া হয় রাউজানে। শুধু সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে ক্ষান্ত হননি ফ্যাসিস্ট হাসিনা। 2016 সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীকেও হাসিনার নির্দেশে গুম করে রাখা হয় আয়নাঘরে। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের শাসনামলে নিজের পৈশাচিক চরিত্র ঢাকতে একের পর এক জীবন নেয়ার ঘৃণ্য খেলায় মেতে ওঠেন ইতিহাসের অন্যতম খলনায়িকা শেখ হাসিনা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত 2টা বাজে ফোন দিলে 2 লক্ষ লোক এসে পড়ে। তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য 2 জন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত। তাই এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখায়েন না। খুনি হাসিনার বিচার এবং দেশ সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা 17 বছর যাবৎ বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি, সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না। আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন, আপনারা গণপরিষদের একটা নির্বাচন করুন। গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না। আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন, আমরা নির্বাচনী রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি। যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন আপনারা নির্বাচন আসুন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের রোডম্যাপ হচ্ছে সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, শিক্ষা ব্যবস্থা সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইন শৃঙ্খলা সংস্কার, দেশের বাণিজ্য সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান সংস্কার, সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার, সামাজিক ব্যবস্থা সংস্কার, পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার, ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার, জাতীয় রাজনৈতিক নেতাদের সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আমরা চাই নির্বাচন। যারা আমাদেরকে বলছেন যে ভয় দেখাতে পারবেন, খুনি হাসিনাই আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেননি। তার আপনারা এ থেকে শিক্ষা নিন, 24 থেকে শিক্ষা নিন, আপনারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারবেন না। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ডক্টর ইউনূস, ইউ উইল বি দ্য উইনার ইফ ইউ মেক এভরি লুজার টার্ন ইনটু উইনার। আমরা নারায়ণগঞ্জ সর্বপ্রথম ডাক দিয়েছি মার্চ ফর ইউনূসের। আশা করি ইনশাআল্লাহ বাকি 63 জেলাও মার্চ ফর ইউনূসের ডাক দিবে। সারা দেশের জনগণ একত্রিত হবে। আমরা চাই দেশের আগে সংস্কার, তারপর নির্বাচন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জনবল দেখি আমাদের ভয় দেখাবেন না। এই নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত 2টা বাজে ফোন দিলে 2 লক্ষ লোক এসে পড়ে। তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য 2 জন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত। তাই এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখায়েন না। আমরা রক্ত দেওয়া যখন শিখে গেছি ভাই, আমরা আরো রক্ত দিতে পারবো, কিন্তু যদি সংস্কার না হয় আমাদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন দিতে হবে। আমাদের যে মৌলিক অধিকারগুলো এগুলো যে পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে এই পর্যন্ত আমরা নির্বাচন চাচ্ছি না। আপনারা বলেছেন না যে গত 16 বছর আপনারা রোজা রাখছেন, ইফতার করবেন এই দিয়ে আপনাদের নির্বাচন দিয়া। ইফতারের সময় তো এখনো হয় নাই স্যার, ইফতারের সময় দেরি আছে। ইফতারের আগে যদি আপনি রোজা ভেঙে ফেলেন তাহলে তো রোজার নেকিটা পাচ্ছেন না। আর একটু ধৈর্য ধরেন, আর কিছুক্ষণ পরে আজান দিবে, তখন আপনি রোজাটা খুইলেন। এখন রোজা খোলার সময় হয় নাই। আমরা একটা কথা রাজনৈতিক দলকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা দেশের জনগণ কোন রাজনৈতিক দলের ডাকে আসিনি। এর আগে রাজনৈতিক দলগুলো অনেক নির্বাচন অনেকগুলা করছে, কিন্তু শেখ হাসিনাকে
সরাতে পারিনি। যখন আমরা দেশের সাধারণ মানুষ আসছি, একটা স্বপ্ন নিয়ে আসছি, একটা দেশ গড়ার জন্য আসছি, কোনো রাজনৈতিক দলের জন্য আসি নাই। তাই আমি রাজনৈতিক দলগুলোকে স্পষ্টভাবে বলতে চাই, অনেক রাজনৈতিক দল বলেছিল যে আমরা অনেক বড় রাজনৈতিক দল, আমাদের কেউ কিছু করতে পারবে না। আপনারাও বলতেছেন আমরা অনেক পুরাতন দল, আমাদের কেউ কিছু করতে পারবে না, কিন্তু সেটা ভাববেন না, দেশের জনগণের উপর কেউ নাই, আর আমরা হচ্ছি সেই জনগণ। বাংলাদেশ